আচ্ছা, ওয়ার্ডপ্রেস করার জন্য মানে ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম কি লাগবে আমাদের অবশ্যই আমাদের কম্পিউটারে পিএইচপি ইনস্টল করা থাকতে হবে। পিএইচপি থাকতে হবে, এবার কি মাইএসকিউএল ইনস্টল করা থাকতে হবে। সো এই দুইটা জিনিসের জন্য আমরা একটা কি করবো, একটা প্যাকেজ ইউজ করবো। সেটা কি, একটা সার্ভার ইউজ করবো, সেটা হচ্ছে অম্প সার্ভার। অম্প সার্ভার, অম্প আছে, সার্ভার অনেকগুলো আছে, যেমন অম্প আছে, জ্যাম্প আছে, ম্যাম্প আছে। তো উইন্ডোজের ক্ষেত্রে সর্বাধিক ইউজ হয় হচ্ছে অম্প আর হচ্ছে জ্যাম্প। তো আমরা অম্প দিয়ে দেখবো। তো এটা হচ্ছে আমাদের অম্প সার্ভার। আর অম্পের সাথে রিলেটেড কয়েকটা সফটওয়্যার লাগে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও রিডিস্ট বলা হয়। এই কয়টা সফটওয়্যার অবশ্যই আমার আগে ইনস্টল করতে হবে অম্প ইনস্টল করার আগে। তাহলে আমি সর্বপ্রথম একটা একটা করে ইনস্টল করি, এটা ইনস্টল করব। আচ্ছা, এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, সেজন্য কি বলতেছে রিপেয়ার। আপনাদের এখানে ইনস্টল করা থাকবে না, তখন আমরা কি করবো, রিপেয়ারের এখানে দিলাম, রিপেয়ারের এখানে ইনস্টলটা থাকবে, আমরা ইনস্টল করলাম। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। এরপরে কি, এটা শেষ, এর পরেরটা আমরা করব। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টল নেয় না, যাই হোক। এরপর পরেরটা, এটাও আমার ইনস্টল করা আছে, সেজন্য এটাও আমরা ইনস্টল করবো। এভাবে আমরা সবগুলো ইনস্টল করব, ঠিক আছে। সবগুলো ইনস্টল করার পরে আমরা এবার হচ্ছে অম সার্ভারটা ইনস্টল করব। এটা হচ্ছে অম সার্ভারের মূল সেটআপ ফাইলটা। এটা আবার ডাবল ক্লিক করব। না না, এটা তো ইনস্টল ফাইল। তারপর ইংলিশ সিলেক্ট করলাম আমরা, ল্যাঙ্গুয়েজ ওকে। এরপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট। আচ্ছা, এরপর বলতেছে লোকেশনটা আমরা কোথায় সেভ করব। আমরা সি ড্রাইভে না দিয়ে আমরা একটা অন্য জায়গায় সেভ করে রাখি। আচ্ছা, এইখানে সেভ করলাম। আচ্ছা, এখানে আরেকটা ফোল্ডার করে দিই আমরা, নিউ ফোল্ডার। দিয়ে OMP64 দিয়ে সেভ করলাম। দিয়ে এখন কি করব, নেক্সট নেক্সট ইনস্টল। অম সার্ভারটা কি, এটা মূলত হচ্ছে একটা ফুল প্যাকেজ, পিএইচপি প্লাস মাইএসকিউএল এর একটা প্যাকেজ। এখানে একটা ইনস্টল করলে আমার টোটালটা পিএইচপি আলাদাভাবে ইনস্টল করা লাগছে না, আবার মাইএসকিউএলটাও ইনস্টল করা। মাইএসকিউএলটা কি, মাইএসকিউএলটা মূলত হচ্ছে কি ডেটাবেস। ওয়ার্ডপ্রেসটা কি ডাইনামিক ওয়েবসাইট করার ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস লাগে না। সো ওয়ার্ডপ্রেস যদি ডাইনামিক ওয়েবসাইট হয়, তাহলে অবশ্যই আমার একটা ডেটাবেস থাকা লাগবে। সো ডেটাবেসটা আমরা কি করলাম, আমরা সেজন্য আমরা অম সার্ভারটা ইনস্টল করলাম। আমরা যখন যখন হোস্টিং কিনবো, হোস্টিং এ আমাদের সি প্যানেল করা থাকবে। সি প্যানেলে আমাদের অটোমেটিক এখানে অ্যাপাচি সার্ভার ইনস্টল করা থাকে। ওখানে জাস্ট আমরা ডিরেক্টলি ডেটাবেস প্লাস হচ্ছে আমরা অম্পের ফাইল টাইলগুলো, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে দিয়ে দিলে আমরা ডিরেক্ট ইনস্টলেশন নিচে চলে যাব। আচ্ছা, এটা হতে লাগুক। এরপরে ইন দ্য মিন টাইম আমরা কি করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব কোথা থেকে, wordpress.org তে যাব।
এখান থেকে কি করব আমরা গেট ওয়ার্ডপ্রেস ক্লিক করব, এরপরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.3.2 ক্লিক করলাম। এই যে সেভ করার অপশন আছে, আমি সেভ ফাইল দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, আমার অম সার্ভারটাও প্রায় শেষ, এটা ইয়েস করে দিলাম। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে ডিফল্ট ব্রাউজারটা সিলেক্ট করতে বলতেছে আমার, মানে অম সার্ভার যখন আমরা রান করব তখন আমরা কোন সার্ভার কোন ব্রাউজারটা ডিফল্ট করে দিব। আমরা একটা কাজ করি, আমরা মজিলাটা করে দিই, লোকাল হোস্টে চলে গেলাম, দিয়ে প্রোগ্রাম ফাইলস, এখান থেকে হচ্ছে কোথায় কি মজিলা 32 বিট দেওয়া। আচ্ছা, তাহলে আমরা একটু এক স্টেপ বাইরে রেখে এসে প্রোগ্রাম ফাইল, এখানে এসে মজিলা ফায়ারফক্স, এসে firefox.exe এটাকে ওপেন করে দিলাম। এবার কি বলছে, ডিফল্ট হচ্ছে এডিটর কোনটা যাচ্ছে, নোটপ্যাড থাকুক, আমরা ইয়েস করে দিলাম। তাহলে এখান থেকেও আমরা নোটপ্যাড না, আমরা একটা কাজ করি, ডিফল্ট এটাও নোটপ্যাড প্লাস প্লাস করে দিই। এখানে কি নোটপ্যাড প্লাস প্লাস আছে না, নোটপ্যাড প্লাস প্লাস, আচ্ছা এখানে তো নাই কেন, নোটপ্যাড প্লাস প্লাস ডট ইএক্সি এটা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট না করলে হয়, ক্যান্সেল করে দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেসটা কি করব, আমরা এক্সট্রাক্ট করব। আমরা যেখানে ডাউনলোড হয়েছে এখানে ক্লিক করলাম। এখন কি আছে, আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নিতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করব। আচ্ছা, এখানে হয়ে গেছে। এখন নেক্সট করে দিয়ে ফিনিশ করে দিলাম। আমার অম সার্ভার ইনস্টল হয়ে গেছে। এবার যখন ইনস্টল হয়ে যাবে তখন দেখবেন ডেস্কটপে একটা সার্ভার এরকম একটা কুইক মানে লঞ্চের একটা আইকন আসবে। যখন এটার উপর ডাবল ক্লিক করলাম, করলে সার্ভারটা অন হচ্ছে। আচ্ছা, সার্ভার যতক্ষণ পর্যন্ত এই সিগন্যাল এটা যখন গ্রিন না আসবে, যে অম্পের এটা হচ্ছে আইকন, এটা যতক্ষণ পর্যন্ত গ্রিন না আসবে ততক্ষণ পর্যন্ত বলছেন যে আপনার সার্ভার প্রপারলি অন হয়নি বা সামথিং ইজ মিসিং, মানে কোনো কিছু হয়তো ওই যে ভিজি নামে যে ফোল্ডারগুলো, যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো মনে হয় প্রপারলি ইনস্টল হয়নি। আচ্ছা, এখন কি হয়েছে, ইয়েলো কালার হয়েছে, মানে এখন দুইটা সার্ভিস চলতেছে। টোটাল সার্ভারের জন্য, মানে পিএইচপির কাজ করার জন্য 3টা সার্ভার দরকার হয়। তাহলে এখন কয়টা চলতেছে, 2টা, এখন আর একটা চলতেছে না। লোকাল সার্ভার 2টা সার্ভিস চলছে, দেখি একটু ওয়েট করে দেখি 3টায় চলে কিনা। আচ্ছা, একবার রিস্টার্ট দিই, রিস্টার্ট অল সার্ভিস। এই যে এখন গ্রিন হয়েছে, তার মানে এখন আমার সার্ভারটা চালু হচ্ছে। আমার সার্ভার ঠিকঠাকভাবে চালু হয়েছে কিনা কিভাবে বুঝবো, আমরা যদি ব্রাউজারে এসে কি লিখবো, ব্রাউজারে এসে যদি লিখি লোকাল হোস্ট, LOCAL, লোকাল HOST, লোকাল হোস্ট দিয়ে যদি এন্টার যাবে, যখন এই যে অম্পের যদি এই পেজটা আসে তাহলে বুঝবো যে আমার সবকিছু পারফেক্ট আছে। আচ্ছা, এখন এবার আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমার কোথায় যেতে হবে, আমার অম্পের মেইন ফাইলটাই যেতে হবে। আমরা চাইলে দুইভাবে যেতে পারি, একটা হচ্ছে এই যে অম্পের এই আইকনে ক্লিক করে www ডিরেক্টরিতে যদি ক্লিক করি, আমার অম্পটা যেখানে ইনস্টল হয়েছে সেখানে www ফোল্ডার চলে আসছে। মানে এইখানে আমার মূলত প্রতিটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে বা এখানে প্রজেক্ট তৈরি করতে হবে। আর একটা কিভাবে যেতে পারি, আমরা মানে সার্ভারটা যেখানে ইনস্টল করছি, কোথায় করছি, মাই কম্পিউটারের ভিতরে এই যে ই ড্রাইভের ভিতরে, ই ড্রাইভের ভিতরে কোথায়, ই ড্রাইভের ভিতরে OM64 নামে এখানে একটা ফোল্ডার আছে।
এখানে করছি, এখানের ভিতরে এসে কি এবার www ডিরেক্টরি, এখানে আমাদের মূলত ফোল্ডারগুলো তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে ফোল্ডার বানাবো কিভাবে, এখানে মূলত আমার কি প্রজেক্ট তৈরি করতে, বিভিন্ন মানে ডোমেইন, মনে করেন ডোমেইন অ্যাড করতে হবে আমাদের। তো আমরা এখানে একটা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিই, ফোল্ডারের নাম দিলাম ওয়ার্ডপ্রেস 1, ওকে দিয়ে দিলাম। এখন এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করে আমার এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের টোটাল ফাইলটা রাখতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেস ফাইলটা কোথায়, এই যে আমরা ডাউনলোড করছি যেটা ওপেন করছি না, এবার এটা আবার ডাবল ক্লিক করে এই টোটাল যতগুলো ফোল্ডার ফাইল আছে টোটালটা আমার ওইখানে পেস্ট করে দিতে। তাহলে কন্ট্রোল এখানে এসে কন্ট্রোল এই টোটালটা সিলেক্ট করে নিলাম, দিয়ে এটাকে জাস্ট টান দিয়ে আমি এই যে ফোল্ডারের এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার টোটাল ফাইলগুলো সব কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই ফোল্ডারটা অ্যাক্সেস করব কিভাবে, এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের ফাইলটা কেটে দিই। এখন আমরা কি করব, ব্রাউজারে এসে লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ দিব, একটা স্ল্যাশ দিয়ে আমরা যে ফোল্ডারটা তৈরি করছি এই ফোল্ডারের নামটা দিব। আমরা কি নামে ফোল্ডার করছি, ওয়ার্ডপ্রেস 1 নামে না, ওয়ার্ডপ্রেস 1 দিয়ে যখন আমরা এন্টার প্রেস করব, এখন কি আসবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের এই পেজটা আসবে। দেখেন এই ওয়ার্ডপ্রেস ইনস্টলের আসবে, এটা কখন আসবে, সর্বপ্রথম যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি তখন আসবে, এটা কিন্তু বারবার আসবে না। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি বলছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ আমরা যেটা আছে ইংলিশ, ইউনাইটেড স্টেট যেটা আছে ওটা সিলেক্ট করে দিয়ে কি করব, কন্টিনিউ। আচ্ছা, এখন এটা বলছে এখন কি লেটস গো দিব, লেটস গো দিয়ে এখানে এবার আমার ডেটাবেস গুলো বলছে, ডেটাবেসের নাম কি, আমার ইউজার নাম কি, পাসওয়ার্ড কি, ডেটাবেসের হোস্ট কি, টেবিল প্রিফিক্স কি। এখন এটা করতে গেলে আমার সর্বপ্রথম কি করতে হবে, একটা ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেস তৈরি করব কিভাবে, আমরা এখান থেকে এসে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন লিখে এন্টার প্রেস করব। আরো একটা ভাবে আমরা ডিরেক্টলি এখানে আসতে পারি কিভাবে, এই যে পিএইচপি মাই অ্যাডমিন যদি আসতে চাই, এই যে ওয়ার্ডপ্রেসের এই যে ওয়ার্ডপ্রেস অন সার্ভার যে আইকন আছে এখান থেকে এসে পিএইচপি মাই অ্যাডমিন যে জায়গাটা আছে লেখা আছে না, এটার উপর যদি ক্লিক করি তাহলে আমার পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসবে। আচ্ছা, এখানে আসবে কি, আসার পরে কি ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলছে। এখন ডিফল্ট ভাবে থাকে কি পাসওয়ার্ডটা ফাঁকা থাকে আর ইউজার নেমটা থাকে হচ্ছে রুট, মানে এটা হচ্ছে আমার ডেটাবেসের ইউজার নেম আর পাসওয়ার্ড কি থাকে, প্রথম ইউজার নেমটা কি থাকে রুট আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে। দিয়ে আমরা লেটস গোতে যদি ক্লিক করি, এখানে কি বলছে, আচ্ছা নেয়নি, আমরা আবার ট্রাই করি, ইউজার নেম রুট দেওয়ার পর এই যে আমার লগ ইন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আবার আমার কি করতে হবে, একটা ডেটাবেস বানাইতে হবে। ডেটাবেস বানাবো কিভাবে, এই যে নিউতে ক্লিক করব, নিউতে এসে এখানে ডেটাবেসের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, যেহেতু আমরা যেহেতু প্রজেক্টের ফোল্ডার যে বানাইছি যে নামে, সেই নামে একটা হচ্ছে ডেটাবেস বানাই। তাহলে কি ওয়ার্ডপ্রেস PRESS 1। আচ্ছা, ডেটাবেস বানানোর ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারি, বাট আমরা কিন্তু কখনো ড্যাশ দিতে পারবো না, ডেটাবেসে কখনো ড্যাশ নেওয়া যাবে না, ড্যাশ শুধু অনলি আন্ডারস্কোর, তাছাড়া কোনো ডট বা অন্য কিছু দেওয়া যাবে না কিন্তু। তাহলে আমরা জাস্ট অন দিলাম, ওয়ার্ডপ্রেস অন দিয়ে ক্রিয়েট করে দিলাম, আমার ক্রিয়েট হয়ে গেছে ডেটাবেস। এখন আমরা এটা চাইলে ক্রস কেটে দিলাম। এখন এইখানে হচ্ছে ডেটাবেসের নাম দিতে হবে, ওয়ার্ডপ্রেস যে ইনস্টলেশন হয়েছে এখানে, এবার আমরা যে নামে ডেটাবেস বানাবো সেই ডেটাবেসের নামটা এখানে দেবে। তাহলে আমরা ডেটাবেসের নাম কি দিব, কি দিয়েছিলাম, ওয়ার্ডপ্রেস অন দিছি না,
ওয়ার্ডপ্রেস অন, এখানে যে আমি ডেটাবেজের নাম কিন্তু যে কোনো নাম দিতে পারি, এখানে যে আমার যে নাম দিছি ওই নাম দিতে হবে, এটা ফ্যাক্ট না। আচ্ছা ইউজার নেম কি, ইউজার নেম যেটা আসছিল ওই ইউজার নামটা দিতে হবে এখানে, কারণ ডেটাবেজের আমার ইউজার নাম ছিল কি রুট। আচ্ছা পাসওয়ার্ডের জায়গাটা কি করবো আমরা ফাঁকা করে দেবো, কোনো কিছু নাই আমার। আর হোস্ট ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট যেটা আছে সেটাই থাকবে। আর টেবিল প্রিফিক্স যদি চাই আমরা চেঞ্জ করতে পারি, নাহলে এটা এইভাবেই থাকবে। দিয়ে আমরা কি করবো সাবমিটে ক্লিক করবো। আচ্ছা এরপর কি রান, যখন দেখবে সবকিছু পারফেক্ট আছে তখন এই রান দা ইনস্টলেশন আসবে, তা না হলে কিন্তু বলবে যে ট্রাই এগেইন। তাহলে এখন কি করবো, রান দা ইনস্টলেশন দিব, ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে কিন্তু হচ্ছে। এখন কি সাইট টাইটেল, আমরা আমার ওয়েবসাইটটা টাইটেল কি দিতে যাচ্ছে, এই সাইট টাইটেলটা কোথায় শো করে জানেন, ওই যে আমরা টাইটেল দিই না, টাইটেল হেডিং এর ভিতরে যে টাইটেল দিই ওইটা। তাহলে আমি এটা দিয়ে দিলাম যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, জাস্ট এটুকু। এখন এখানে হচ্ছে ইউজার নেম, এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটার অ্যাডমিন প্যানেলের জন্য কি ইউজার নেম দিতে যাচ্ছি, এটা আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। ধরুন আমি দিলাম কি অ্যাডমিন, ইউজার নামটা দিলাম আমি অ্যাডমিন। আচ্ছা পাসওয়ার্ডটা কি দিব, পাসওয়ার্ড আমরা যেটা সেট করতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটা দিব। আমরা দিলাম কি 1 2 3 4। এখন এই পাসওয়ার্ডটা যদি উইক হয় তখন কিন্তু নিতে চায় না, সেই ক্ষেত্রে আমার কনফার্ম ইউজ টু উইক পাসওয়ার্ড এইটা সিলেক্ট করতে হবে। আর তা নাহলে যখন স্ট্রং হবে তখন এটা সিলেক্ট না করলে হয়। যখন আমি স্ট্রং পাসওয়ার্ড কিভাবে করতে পারি, ধর আমি দিলাম অ্যাডমিন, এখন বলছে কি উইক। এখন যদি একটা @ দিই, এরপরে দিই 1 2 3, তারপরে বলছে কি উইক। আচ্ছা এর আগে ছিল কি ভেরি উইক, এখন হচ্ছে উইক। এরপরে যদি আর একটা কিছু দিই আমি, যে অ্যাডমিনের জাস্ট এটা যদি বড়তে দিয়ে দিই, তারপরে বলছে উইক 1 2 3 4 5 6 7 8 9, তারপরে নিচ্ছে না। কেন নিচ্ছে না, কারণ এগুলো সিকোয়েন্স নাম্বার। আমরা সিকোয়েন্স নাম্বারটা না দিয়ে যদি দিয়ে দেয় 4 3 2 1, তারপরেও নিচ্ছে না। আর একটা ক্যারেক্টার দিয়ে দিই আমি ডি, তাহলে কিন্তু দেখেন যে কনফার্ম হচ্ছে উইক পাসওয়ার্ডটা চলে গেছে। তাহলে আমরা এখন থাক অত এ না নিয়ে আমরা 1 2 3 4 দিয়ে আমরা এটা চেক করে দিই কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড। এখন ইমেল অ্যাড্রেস, আমরা এই ওয়ার্ডপ্রেসটার জন্য কি কোন ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে হবে, কারণ ইমেল অ্যাড্রেসটা প্রপার ঠিক একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। কারণ কি আপনি দেখা যাচ্ছে যখন পাসওয়ার্ডটা ভুলে যাবেন ওয়ার্ডপ্রেস, তখন আপনার যখন রিসেট করতে যাবেন তখন ওই ইমেল অ্যাড্রেসে ওরা একটা মেইল পাঠাবে, ওখান থেকে আপনি রিসেট করে নেন। তাহলে আমি এখানে আপাতত যা একটা কিছু দিয়ে দিই, এটা হচ্ছে এখানে পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেসটা আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেবেন। আমি দিয়ে দিলাম admin@gmail.com, ওকে, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। আচ্ছা এখন এই ইনস্টল যখন হয়ে গেছে তখন আমার কি বলছে, সাকসেস চলে আসে, সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ঠিক আছে, এখন ইউজার নেম কি বলছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড যেটা আছে যেটা চুজ করছি সেটা। এখন যদি আমরা এখানে ক্লিক করি লগইন, তাহলে লগইনের প্যানেলটা আসবে। এখন ওয়ার্ডপ্রেসে এখন এই ওয়ার্ডপ্রেসের লগইন প্যানেলটা নিয়ে আসার একটা উপায়টা কি সেটা আমরা দেখতে হবে। আমাদের দেখতে হবে কিভাবে করতে হবে, আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে ফোল্ডারটা তৈরি করছি কি নামে wordpress-1/ দিয়ে wp-admin দিকে এন্টার দিলে তখন আমরা অ্যাডমিন প্যানেলে লগইনের অপশনটা পাবো। আচ্ছা এখন এখানে কি আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিছি সেটা আমাদের দিতে হবে। তাহলে ইউজার নেম কি দিছি আমরা অ্যাডমিন, পাসওয়ার্ড দিছি কি 1 2 3 4 দিয়ে এখন লগইন ক্লিক করলাম, এটা সেভ করে রাখলাম। আমার এই যে অ্যাডমিন প্যানেলে কিন্তু লগইন হয়ে গেছে। এখন আমরা এই ওয়েবসাইটটা যদি দেখতে চাই তাহলে কি করতে পারি, আমরা ডিরেক্টলি এখান থেকে wp-admin ছাড়া যদি দিয়ে দিই wordpress-1, তাহলে কি এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, মূলত দেখতে এখন এরকম লাগতেছে। এখানে কি একটা আছে ডিফল্ট, এখানে ডিফল্ট একটা থিম দেওয়া আছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইনে ওয়ার্ডপ্রেসের ফাইলের সাথে যে থিমটা চলে আসে সেটা ডিফল্ট ভাবে চলে আসে, দেখেন। আচ্ছা এখন ওয়ার্ডপ্রেসের ইয়েটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের হচ্ছে ড্যাশবোর্ড বলা হয়, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে বিভিন্ন রকম নিউজ টিউজ থাকে বা আপনার এখানে কতগুলো কন্টেন্ট আছে, কতগুলো পোস্ট আছে অ্যাট এ গ্লান্স, একটা পোস্ট আছে, একটা কমেন্ট আছে, একটা পেজ বানানো আছে অনলি, এখানে টোটাল এটা আসে। এরপর আছে কি পোস্ট,
পোস্টটা হচ্ছে কি আমরা যে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকম পোস্ট করতে চাই, দেখেন যে আমরা যে এখান থেকে আবার যদি এখানে ক্লিক করে মানে এখানে মাউস নিয়ে যে ভিজিট সাইডে এখানে যে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করি, এখানে কি আছে এই প্রথম যেটা আছে কি এটা একটা পোস্ট শো করছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এখান থেকে পোস্টসে ক্লিক করি দেখেন ওই হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্টটা আছে ওইটাই আছে। আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করতে হয় কিভাবে, এই যে ট্রাশে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে গেল। দেখেন এখন যদি এখানে আসি রিলোড দিই ওইখানে কিন্তু কোনো পোস্ট নাই। এখন আমরা একটা পোস্ট করতে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট করতে হয় দেখি আমরা। পোস্ট দিয়ে এখানে পোস্টে যদি আসে দিয়ে অ্যাড নিউতে ক্লিক করলাম, আচ্ছা দেওয়ার পর এখানে আছে পোস্টের টাইটেলটা আমরা কি টাইটেল দিতে চাই, আমি দিই দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট। আচ্ছা এটা হচ্ছে টাইটেল, আর এর ভিতরে দিতে হয় কি ডেসক্রিপশন, আমরা যদি কিছু লিখতে যাচ্ছি আমরা এখানে যদি দিই যে দিস ইজ এ, বা আমরা একটা কাজ করি এটা ডামি কন্টেন্ট নিয়ে আসি lorem-ipsum.net বন্ধ করে দিয়েছে নাকি। আচ্ছা আমরা এই কন্টেন্টটুকু কপি করি, কপি করে কি করব এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা দিয়ে যদি এখন এই পোস্টটা আমরা পাবলিশ করে দেবো কিভাবে, এই যে পাবলিশে ক্লিক করলাম, ক্লিক করে পাবলিশ করে দিলাম, পোস্ট পাবলিশড। এখন যদি এখানে আসি এখানে আমার ওয়েবসাইটে এসে যদি রিলোড দিই দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট, ওই পোস্টটা চলে আসছে। আমরা যদি আরেকটা পোস্ট করতে চাই তাহলে অ্যাড নিউ পোস্ট করব, অ্যাড নিউতে ক্লিক করলাম, এখানে দিয়ে দিই দিস ইজ আওয়ার সেকেন্ড পোস্ট। এখানে কন্টেন্টটা যেটা ছিল ওইটাই পেস্ট করে দিলাম, দিয়ে এটাও পাবলিশ করে দিই। তাহলে এখানে এসে যদি আবার রিলোড দিই দেখেন এখানে সব উপরে কি থাকবে, উপরে সর্বপ্রথম লেটেস্ট পোস্টটা থাকবে। নর্মালি কি হয় আমরা যখন প্রথম আলো ওয়েবসাইট ব্রাউজ করি বা দেখি যে লেটেস্ট পোস্টগুলো বা লেটেস্ট নিউজগুলো সবসময় আগে দেখেন না, সেজন্য দেখেন। আচ্ছা এরপরে এখন আমরা যদি চাই যে এই পোস্টের সাথে একটা ইমেজ দিব, কেমন ইমেজ দিতে হয় কিভাবে, আমরা যদি এখান থেকে একটু ক্লিক করি এই যে অ্যাডভান্সে ক্লিক করে, সরি অ্যাডভান্সে না ডকুমেন্টসে ক্লিক করলাম, ডকুমেন্টস করে এখন ফিচার ইমেজের যে ইমেজটা দেবো সেটা আমার ওই পোস্টের ইমেজ হবে। আমরা যদি ক্লিক করি দেখা যাচ্ছে একটা ইমেজ ডাউনলোড করব। আচ্ছা তার আগে একটা জিনিস দেখি, দেখেন এখানে কি আছে যে ওয়ার্ডপ্রেস ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 মেগাবাইট, মানে 2 মেগাবাইটের উপরে আমি এখন নতুন কোনো ফাইল আমি দিতে পারছি না, মানে কোনো ইমেজ দিতে পারছি না। তাহলে এটাতে বাড়াবো কিভাবে, বাড়ানোর জন্য আমাদের যেতে হবে এই যে অন সার্ভারের এই যে আইকনে ক্লিক করব, করে এই যে পিএইচপির ওপর নিয়ে যাও, পিএইচপির এখানে নিয়ে এসে এই যে এখানে php.ini এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা ওপেন হবে। এখন এখান থেকে আমরা হচ্ছে সার্চ করব, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলাম, কি সার্চ করব ম্যাক্স লিখে সার্চ করলাম, দিয়ে ফাইন্ড নেক্সট। দেখেন কয়েকটা জিনিস বাড়ানো লাগে, সেটা কি ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা হচ্ছে নর্মালি কত আছে 120 আছে না, এটাকে আমরা করব হচ্ছে 300। এটা বলতে বোঝা যাচ্ছে সেকেন্ড বোঝায়, 300 সেকেন্ড মানে কত মিনিট হয়, 5 মিনিট না, এটা 300 দিলাম। আচ্ছা এরপর নিচে নামি ম্যাক্স ইনপুট ভার্স,
আচ্ছা ম্যাক্স ইনপুট টাইম এটা 60 আছে না, এটাও আমরা বাড়াই দিয়ে কত করব 300 করে দিলাম। ম্যাক্স ইনপুট ভার্স 2500 যেটা আছে এটা বাড়ানো দরকার নেই। আচ্ছা মেমোরি লিমিট 128 এম থেকে 128 মেগাবাইট, তাহলে এটাকে আমরা করে দিই 1 জিবি করে দিই। 1 জিবি সমান কত 1024, বা এখানে 1024 যে দিতে হবে এমন কোনো ফ্যাক্ট না, আপনারা চাইলে 500 বা যত ইচ্ছা 5000ও দিতে পারেন। আচ্ছা এবার নিচে নামি, এরপরে আর কোনগুলো চেঞ্জ করব, দেখি আর আছে এই যে পোস্ট ম্যাক্স সাইজ, মানে একটা পোস্টের ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে, 8 মেগাবাইট আছে না, এটাকে 1 জিবি করে দিই 1024। আচ্ছা এরপরে আর কোথায় যাব, এই যে মূল যে জিনিসটা খোঁজা আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এই যে 2 মেগাবাইট আছে না, এখানে 2 মেগাবাইট দেওয়া আছে বলে কিন্তু ওইখানে 2 মেগাবাইটের বেশি দেওয়া যাচ্ছে না, তাহলে এইটা আমরা দিয়ে দেবো কি 1024 মেগাবাইট। আমাদের আর কিছু চেঞ্জ করা লাগবে না আপাতত, দিয়ে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। দেওয়ার পরে এটা কেটে দিব, কেটে দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দিই, এই জিনিসটা যদি এখন একটু রিলোড দিই, এখন যদি ফিচার ইমেজ দিতে আসে, তারপরে দেখেন এখানে কি আছে 2 মেগাবাইট আছে না, কারণ কি, কারণ এইখানে ডেটাটা আসতে কোথা থেকে, এখন আগে যে অম সার্ভার রান করেছিলাম সেটাই আসছে। এখন আমার কি করতে হবে, অম সার্ভারটা আবার রিস্টার্ট দিতে হবে, তাহলে এই আইকনে ক্লিক করে যদি রিস্টার্ট অল সার্ভিসে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রিন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব না। গ্রিন হয়ে গেছে না, এখন যদি ব্রাউজারে এসে যদি এই পেজটা আবার রিলোড দিই, দিয়ে এখন ফিচার ইমেজে যদি দেখেন 1 জিবি চলে আসে, তাই না, তাহলে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। আমরা গুগলে এসে ফ্যাশন লিখে একটা সার্চ করে ইমেজেসে চলে আসে। আচ্ছা আমরা এই ইমেজটাই দেখাচ্ছে দিব। আচ্ছা এটার কোয়ালিটি খুবই খারাপ, এটাকে সেভ করব, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, আমি ডেস্কটপে সেভ করি। এখন এখান থেকে তাহলে কি করব, আচ্ছা তাহলে আমার ফিচার ইমেজ আপলোড করতে গেলে কি করতে হবে, আমার ডকুমেন্টে ক্লিক করতে হবে, দিয়ে সেট ইমেজ। এখন সিলেক্ট ফাইল থেকে কি করবো, ফাইলটা সিলেক্ট করব কোথা থেকে, এই ইমেজটাকে দিয়ে দিলাম। কি বলছে, সরি দিস ফাইল টাইপ ইজ নট পারমিটেড ফর সিকিউরিটি পারপাস। আচ্ছা এই ফাইলটা নিচ্ছে না, কেন নিচ্ছে না আগে দেখি, এটা কি ইমেজ, না এটা ফাইল ফরম্যাটটা কি, ওয়েববিপি, তাহলে ওয়েববিপি হচ্ছে ইমেজ হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন নেয় না, এগুলো ওভারকাম করার ওয়ে আছে, সেগুলো আমরা পরে দেখবো। তাহলে আমরা এই ইমেজটা নিচ্ছি না, তাহলে অন্য একটা ইমেজ দেখি আমরা, অন্য কোনো ইমেজ আছে কিনা, এই ইমেজটা দিয়ে দিই, সেভ করে, এটা কি জেপিজি আছে তাই না, তাহলে জেপিজি দিয়ে সেভ করে দিই। এখন এখান থেকে দিয়ে এই ইমেজটা করে দিলাম, দেওয়ার পরে ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, এই ইমেজটা সেভ হয়ে গেল। এখন কি করব, আমরা আপডেটে ক্লিক করব, পোস্ট আপডেটেড। এখন এখানে এসে যদি রিলোড দিই, দেখেন ওই ইমেজটা কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা এখন আমরা এই পোস্টটার উপর যদি ক্লিক, কারণ এই পোস্টের এখানে কি আসবে, টোটাল অল্প জিনিস আছে, টোটাল আসে, এখানে যদি আরো কন্টেন্ট দিই, দেখি এই জিনিসটাকে আরো কয়েকবার দিই, কপি করে পেস্ট করে দিই, আপডেট করে দিই, একটু রিলোড দিই। আচ্ছা এখানে কি হচ্ছে দেখেন তো, আমি যত বড় কন্টেন্ট দিচ্ছি ততই আসতেছে তাই না, তাহলে আমি চাচ্ছি যে কি না, এখানে হচ্ছে অল্প
অল্প কিছু শো করে, তারপর যখন আমি এই পোস্টের উপর ক্লিক করব তখন আমার টোটাল ডিটেলটা শো করবে, ডেসক্রিপশন। তখন সেজন্য কি করতে হয়, আমরা কোথায় যাব, সেটিংস থেকে কোথায়, সেটিংসে আসি আগে। দেখেন, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আরেকটা ম্যান্ডেটরি কাজ আছে, সেটা কি, সেটিংসে এসে সর্বপ্রথম কি করব, পারমালিঙ্কসে আসবো। পারমালিঙ্কসটা মানে কি, ইউআরএলটা আমার কিভাবে হবে, মানে কি, দেখেন আমি যখন এই ওয়ার্ডপ্রেস আছে আমার ওয়েবসাইটে আছে, যখন আমি এটার উপর ক্লিক করছি, ক্লিক করার ফলে দেখেন 2000 ওয়ার্ডপ্রেস আমার এইটুকু মনে করেন আমার ডোমেনের নাম না, লোকাল আসলে ডোমেনের নাম, এরপর কি আছে 2020, তারপর 1/11, মানে কি ডেট শো করছে, ডেট, তারপরে আমার কি আসছে, আমার পোস্টের নামটা, মানে স্লাগ বলতে বোঝায় যে ওই যে আমার যে নাম, ইউআরএলটা মূলত কি হবে, আমার যে পোস্টের নাম হবে, পোস্টের নাম কি, দিস ইজ আওয়ার সেকেন্ড পোস্ট না, তাহলে এই এখন দিস ইজ, আমরা ব্রাউজারে যখন লিখি তখন ইউআরএল এ কখনো কি হয় না, স্পেস দেওয়া যায় না, তাহলে এই স্পেসগুলোটা এগুলো কি হয়, ড্যাশ করা হয়, অটোমেটিক ওয়ার্ডপ্রেস ড্যাশ করে দেয়, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা চাচ্ছি যে কি, এখানে ক্লিক করলে এখন এই ইউআরএলটা চেঞ্জ করে আমি কি, এখন এই ডাইরেক্ট যদি আমার এই ডেট সহ থাকে না, এগুলো হচ্ছে এসইও যখন করা হয়, এসইওর ক্ষেত্রে এটা ব্যাড ইফেক্ট করে। কারণ কি, আমার একটা ওয়েবসাইটের ইউআরএল যদি এত বড় হয়, তাহলে গুগল এটাকে মানে ফার্স্ট পেজে বা র্যাঙ্ক দিতে চায় না, সেই জন্য কি করে পারমালিঙ্কটা চেঞ্জ করতে, আমি চাচ্ছি যে কি আমার পোস্টের নাম যেটা, এই ডেট থাকবে না, আমার ডিরেক্টলি এই ডেট বাদে ওয়ার্ডপ্রেসের নাম, আমার ডোমেইন নাম স্ল্যাশ আমার পোস্টের স্ল্যাগটা আসবে, দিয়ে আমি যদি এখন যদি এইভাবে দিই, অটোমেটিক রিডাইরেক্ট করে আমার এখানে পাঠিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখন সেটিংসে এসে পারমালিঙ্কসে ক্লিক করব, পারমালিঙ্কসের থেকে কি করব, এখানে কি আছে দেখেন, কাস্টম সেটিংসে কি আছে, ডে অ্যান্ড নেম, মানে কি আমার ডে প্লাস নেম, যদি এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কি আসবে, আমার সর্বপ্রথম আসবে ইয়ার আসবে, তারপরে হচ্ছে মান্থ, তারপর তারিখ, তারপরে আমার পোস্টের স্ল্যাগটা। প্লেন যদি দিই তাহলে কি আসবে, প্লেন যদি দিই আমার এই যে একটা যখন পোস্ট করছে, এই পোস্টের একটা আইডি থাকে সবসময়, তাহলে সেই জন্য শুধু আমার ওয়ার্ডপ্রেসের আমার ডোমেনের নাম স্ল্যাশ আমার এই আইডিটা আসবে, তাহলে এটাও দেখতে খারাপ লাগে। তাহলে আমরা দিব হচ্ছে পোস্ট নেম, এটা সিলেক্ট করব, পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জেস করে দেবো। এখন যদি আমরা হোম পেজে আসি, এসে যদি এখন ক্লিক করে দেখেন, আমার কিন্তু ওই যে ডোমেইনের নাম স্ল্যাশ আমার ডাইরেক্ট ওই পোস্টের নামটা চলে আসলো। আচ্ছা, এখন আসি এখানটাতে, আমি চাচ্ছি যে কি এখানে আমি যদি এখানে এই পোস্টটা আরেকটু বড় করি, সেকেন্ড পোস্টটা আরেকটু বড় করি, আরো বড় করি, এখন রিলোড দিই, দেখেন আমার ফার্স্ট পোস্টের টোটাল কন্টেন্টটা শো করছে এখানে আবার তারপরে, কারণ কিন্তু নর্মালি যদি আমরা একটু ইসে যাই, প্রথম আলোতে আসি, প্রথম আলো.com-এ আসি, দেখেন এরা যে এগুলো কিন্তু ওদের, আমরা যেরকম ব্লগে যে পোস্ট করছি, এটাও কিন্তু এদের ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, তাহলে এই নিউজগুলো কি, এদের হচ্ছে পোস্ট এক একটা। দেখেন এদের ক্ষেত্রে দেখেন কি, একটা কি মতামত, প্রথমে এই মূল টাইটেলটা শো করছে, তারপর কন্টেন্টে অল্প কিছু শো করছে, তারপর ডট 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 আসছে। এরপর যখন আমরা এটার উপর ক্লিক করব তখন আমার টোটাল এটা শো করবে। আমরা চাচ্ছি যে এরকম ভাবে সেট করতে, তাহলে আমরা কি করব, এখান থেকে এসে সেটিংসে আসবো, সেটিংসে এখানে এসে জেনারেল নর্মাল জেনারেল চলে আসে, ঠিক আছে। এখান থেকে এখন এখানে কিছু নাই, এখানে যদি এখন দেখেন এই যে আমরা যে সাইট টাইটেল যেটা দিয়েছিলাম, এটা কিন্তু দেখেন এই যে টাইটেল এখানে শো করছে, দেখছেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এরপর আরেকটা জিনিস আছে, দেখি জাস্ট, আমার মাউসটা এখানে নিয়ে যাই, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কোথা থেকে আসছে বলেন তো, এটা আসছে জেনারেল, এখানে এই যে ট্যাগ লাইনের থেকে আসছে। ট্যাগ লাইনটা আমরা যদি চাই যে এখানে চেঞ্জ করতে যাচ্ছে, আমি এখানে দিলাম দিস ইজ আওয়ার নিউ ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম,
দিয়ে কি করব, সেভ চেঞ্জেস করে দিলাম। এখন এখানে ব্রাউজার এসে যদি রিলোড দিই, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ আওয়ার নিউ ওয়ার্ডপ্রেস চলে আসছে। আচ্ছা, এরপরে আসি, এখান থেকে আসবো কোথায় আসবো আমরা রিডিং এ আসবো, রিডিং। আচ্ছা, রিডিং এর এখানে কি করা আছে, রিডিং এ আপাতত জাস্ট একটা জিনিস দেখি যে রিডিং মানে কি, আমরা কিভাবে পড়বো, তাই না? তাহলে এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট, মানে ফুল টেক্সটে আমার শো করানো আছে। যদি আমরা এখানে যদি সামারি সিলেক্ট করে দিয়ে এখন যদি সেভ করে দিই, তাহলে দেখেন এখন যদি রিলোড দিই, আচ্ছা এটা হচ্ছে মূলত আসতেছে না কেন, এটা হচ্ছে এই থিমের ভিতরে এই অপশনটা করা নাই, কারণ এটা হচ্ছে ফ্রি থিম। তো ফ্রি থিমে মানে এটা মিনিমাল থিম, মানে শুধু জাস্ট পোস্ট শো করানো, যেখানে কোনো এক্সট্রা কোনো ফিচার নাই, ঠিক আছে, সেই জন্য আর কি এখানে আসতেছে না। আচ্ছা, আমরা একটু থিম দেখি, আমরা আগে একটু থিম নিয়ে আলোচনা করি। থিম কোথায় পাওয়া যেতে পারে? থিমের টোটাল জিনিসটা থাকে এই যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর অ্যাপিয়ারেন্সের এখানে থিমস, আমরা যদি ডিরেক্ট যদি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি তারপরেও থিমটা চলে আসবে, থিমের এখন একটা এখানে আমার এখন ওয়ার্ডপ্রেসের এখানে ইনস্টল করা আছে 4টা থিম টোটাল। এটা কি 2020, এরপর আছে কি 2019, এরপর 2017, এরপর আছে 2016। এখন আর যে থিমটা অ্যাক্টিভ থাকবে সেটার পাশে অ্যাক্টিভ লেখা থাকবে। এখন অ্যাক্টিভ আছে কোনটা, 2020। এখন আমরা নতুন একটা থিম দিতে যাচ্ছি, তাহলে কি করবো আমরা, থিমসের ভিতরে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, এখান থেকে আমরা থিম চুজ করতে পারি যে কোন থিমটা আমরা নিতে যাচ্ছি। ধরেন আমরা একটা নিউজ পেপারের রিলেটেড একটা থিম বানাতে যাচ্ছি, ওয়েবসাইট বানাতে যাচ্ছি, তাহলে এখানে আমরা যদি এখানে সার্চ থিমের এখানে নিউজ পেপার লিখেও সার্চ করতে পারি, নিউজ পেপার, WSPAPER, পেপার, নিউজ পেপার লিখে সার্চ করার ফলে দেখি কোন থিমটা আসলো। দেখেন এখানে অনেকগুলো নিউজ পেপারের থিম চলে আসে, কিন্তু এখন আমরা যেটা পছন্দ হচ্ছে আমরা সেটা নিব, ঠিক আছে। তাহলে আমরা তার আগে একটু কুইক প্রিভিউ দেখতে পারি যে এই থিমটা অরিজিনাল, এখানে তো সামান্য অল্প একটু আছে, তাই না? তাহলে আমরা যদি ডিটেলস অ্যান্ড প্রিভিউতে ক্লিক করি, দেখেন মানে এই থিমটা ইনস্টল করার পর আমার ওয়েবসাইটে কেমন শো করবে এরকম ভাবে আসবে। কারণ কি এখন আসতেছে কেন, কারণ আমি এখন আমার ওয়েবসাইটে যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ থাকে হচ্ছে ইন্ডেক্স পেজটা। ইন্ডেক্স পেজের কাজ কি শুধু জাস্ট লেটেস্ট পোস্টগুলো শো করবে, তাছাড়া আর কোনো কিছু শো করবে না। আমরা আপাতত দৃষ্টিতে দেখাচ্ছে আমরা এই নিউজ পেপার RSS যে থিমটা আছে এটা ইনস্টল করব। তাহলে এটার উপর মাউস নিয়ে গেলে ইনস্টল অপশন আছে না, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল হয়ে গেছে। তাহলে এখন কি করবো, আমি এই থিমটা আবার অ্যাক্টিভও করে দিই। তাহলে অ্যাক্টিভেট ক্লিক করে দিলাম। এখন আমরা অ্যাক্টিভেট করার ফলে আমার থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে একটু রিলোড দিই, এখন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার ওই থিমের মতো হয়ে গেছে না, এখন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে না। আর এখানে কি আসবে, এখানে লেটেস্ট পোস্টগুলো আসবে, ঠিক আছে। আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখি যে এখন আমি চাচ্ছি যে একটা হোম পেজ বানাবো, আমি বিভিন্ন রকম পেজ বানাবো, ঠিক আছে। পেজ বানাতে হয় কিভাবে, তাহলে এখান থেকে এই যে পেজেসে এখানে এসে অ্যাড নিউ বা করা যায়, আর অল পেজে দিলে আমার আগের বিল্ড পেজগুলো শো করবে। তাহলে আমি এখানে জাস্ট পেজেসে ক্লিক করলাম, করে এখানে বিল্ডিং প্রথম আগের থেকে 2টা পেজ বানানো আছে, তাহলে এই দুটো আমি প্রি বিল্ডেড এগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে ডিলিট একসাথে আমরা যেগুলো অনেকগুলো পেজ ডিলিট করতে চাই, তাহলে টোটালটাই দেখা যাচ্ছে ডিলিট করবো। তাহলে কি করবো, এই যে উপরে ক্লিক করে দেবো, এটাই ক্লিক করে দেবো, যে টোটালটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে কি করব, মুভ টু ট্র্যাশ দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, আমার টোটালগুলো ডিলিট হয়ে গেল। এখন আমি নতুন একটা পেজ বানাতে যাচ্ছি,
তাহলে অ্যাড নিউ, এখন কি পেজের টাইটেল দিতে হচ্ছে, আমি সর্বপ্রথম বানাবো কি হোম পেজ বানাবো একটা। হোম পেজ বলতে কি বোঝানো হয়, ওটা হচ্ছে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে ওয়েবসাইটে ঢোকার ফল প্রথমে কোন পেজটা শো করবে, হোম পেজ দিয়ে এটাকে আপাতত পাবলিশ করে দিলাম। আচ্ছা, ক্রস করে দিলাম। আচ্ছা, এখন আর একটা পেজ বানাই আমরা, আর একটা অ্যাড নিউ পেজ বানাই, সেটা কি থাকবে, সেটা আমার লেটেস্ট নিউজগুলো থাকবে, তাই না? তাহলে এটা করে দিই আমি নিউজ দিয়ে পাবলিশ করে দিই। এখন যদি আমরা পেজেসে আসি, দেখেন এখানে হচ্ছে দুইটা পেজ চলে আসছে কিন্তু, তাই না? তাহলে এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যখন প্রথমেই আসতেছি, প্রথম যখন আসবো তখন আমার হোম পেজটারে শো হবে, আর তারপর যখন থাকবে, আচ্ছা আমি একটু তারপরে করি তাহলে। আর নিউজ নামে যে পেজটা হবে, ওইখানে জাস্ট আমি লেটেস্ট যে ব্লগগুলো দিব বা লেটেস্ট যে পোস্টগুলো করবো সেইগুলো হচ্ছে আমার ওই পেজে যাবে, নিউজ পেজে। তাহলে আমরা সেটিংসে এসে কোথায় আসবো, রিডিংসে আসবো। আবার রিডিংসে এসে এখান থেকে এখন কি আছে, ইওর হোম পেজ ডিসপ্লে, মানে তোমার হোম পেজ কোনটা ডিসপ্লে করবে। এখন হোম পেজে কি করা আছে, ইওর লেটেস্ট পোস্ট, অনলি হোম পেজে শুধু লেটেস্ট পোস্টগুলো শো করবে। তাহলে এখানে যদি আমরা এখন কি দেবো, যে স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজ দিয়ে এখন হোম পেজ কোনটা করতে যাচ্ছে, এখন এখান থেকে যে আমি হোম পেজটারে হোম পেজ সিলেক্ট করে দিলাম, আর পোস্ট পেজ কোনটা হবে, পোস্ট পেজটাকে আমরা নিউজ পেজ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি সেভ চেঞ্জেস করে দিই, এখন যদি আমরা এখানে এসে একটু রিলোড দিই, দেখেন এখানে হোম পেজে আর কি এই থিমের ভিতরে কিছু আছে প্রি বিল্ড অপশন আছে, মানে এখানে হোম পেজ বলে কিছু নাই। আমরা যখন প্রিমিয়াম থিম যখন কাস্টমাইজ করবো তখন দেখবো। আচ্ছা, এখন এখানে কি বলছে, অ্যাড ইউর প্রাইমারি মেনু, মানে একটু দেখাই, এই যে এর এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আর কি মেনু বার না, এই মেনু বার তৈরি করতে হয় কিভাবে। মেনু বার তৈরি করতে গেলে কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে আসতে হবে। অ্যাপিয়ারেন্সের এখানে দেখেন মেনুস নামে একটা জায়গা আছে, মেনুতে ক্লিক করব। এখানে হচ্ছে একটা মেনুর নাম দিতে হবে, আমরা কি মেনু বানাতে যাচ্ছি, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, মেনুর নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে টপ মেনু, দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট মেনু করা শেষ। এখন এই মেনুতে এবার কি কি আইটেম দিব, আমরা মেনুর ভিতরে কি কি থাকবে, পেজের সেট থেকে পেজ দিতে পারি, আমরা পোস্টও মেনুতে দিয়ে দিতে পারি। আবার আমরা পেজ দিয়ে দিলাম, পেজ কোনটা দিয়ে দিলাম, হোম পেজ আর নিউজ, এই দুটো দিয়ে সিলেক্ট করে দিয়ে কি অ্যাড টু মেনুতে সিলেক্ট করে দিলাম। দেখেন এই দুটো মেনুতে চলে আসলো না। এখন আমি চাচ্ছি যে হোম পেজটা আগে, এখন এই অবস্থায় যদি আমি একটু করে দিই যে, আচ্ছা এবার মেনুর ডিসপ্লে লোকেশন, মেনুটা কোথায় শো করবে, তাহলে প্রাইমারি যদি দিই, তাহলে প্রাইমারি নেভিগেশন দিলে কোথায় শো করবে লিখে দিয়েছে, হেডারে যাবে। তাহলে আমি প্রাইমারি নেভিগেশন দিয়ে সেভ মেনু করে দিই। এখন আমরা আমাদের এসে যদি রিলোড দিই, দেখেন নিউজ আর হোম পেজ চলে আসছে। আমি চাচ্ছি কি হোম পেজটারে আগে নিয়ে আসতে আর নিউজটাকে পরে দিতে, আর একটু টেক্সটটা হোম পেজ এটুকু না দিয়ে আমি শুধু পেজ হোম লিখবো। আমরা যদি পেজের টাইটেলে গিয়ে চেঞ্জ করি তাহলে কিন্তু চেঞ্জ হবে এখানে, কিন্তু আমি চাচ্ছি না এখান থেকেই চেঞ্জ করবো, মেনু বারের থেকে চেঞ্জ করবো। তাহলে কি করবো, সর্বপ্রথম তাহলে আমি চাচ্ছি যে কি এই হোম পেজটা আগে উপরে থাকুক, সর্বপ্রথমে থাকুক। তাহলে এটাকে কি করবো, এবার মাউস নিয়ে গেলে দেখেন একটা ড্র্যাগ করার একটা অপশন চলে আসছে। তাহলে এটাকে যদি ক্লিক করে ধরে যদি আমি উপরে তুলে দিই তাহলে এটা উপরে চলে আসলো। দিয়ে এখন যদি সেভ মেনু ক্লিক করি, এখন যদি রিলোড দিই, দেখেন হোম পেজটা আমার আগে চলে আসছে, নিউজ চলে গেছে। এখন আমি এটা চেঞ্জ করবো কি হবে, এবার হোম পেজ লেখাটা চেঞ্জ করবো কি হবে। এখন এটার উপর এই যে একটা আইকন আছে না, আইকনে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন মেনুর নেভিগেশন লেভেল, এই লেভেলটা যে চেঞ্জ করে যেটা দিব সেটাই আসবে। তাহলে আমি জাস্ট হোম দিয়ে দিলাম আর পেজটা বাদ দিয়ে দিলাম, দিয়ে সেভ মেনু করে দিলাম। এখন যদি এখানে এসে রিলোড দিই তাহলে কি আসলো, চেঞ্জ হয়ে গেল হোম আর নিউজ। আচ্ছা, আমরা আরো কয়েকটা পেজ বানাই, ঠিক আছে, যে ম্যান্ডেটরি কয়েকটা পেজ থাকে। একটা নাম দিলাম হচ্ছে কি অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি করে দিলাম, পাবলিশ করে দিলাম। আচ্ছা, অ্যাড নিউ আর একটা পেজ বানাই, আরটা বানাইলাম কি নামে, কন্টাক্ট আস,
পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন আবার অ্যাপিয়ারেন্সে এখানে এসে কোথায় যাব, মেনুতে চলে আসি। এখন এই দুটো পেজও অ্যাড করে দিই। তাহলে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, আমরা চাইলে একটাও করেও কিন্তু দিতে পারি, যেটা সিলেক্ট করবো সেটা আমার আগে যাবে। কন্টাক্ট আস, এরপরে দিয়ে দিলাম অ্যাবাউট আস, তাহলে আমি অ্যাবাউট আসটা আগে তুলে দিই। আচ্ছা, সেভ করে দিই। এখন রিলোড দিই। কন্টাক্ট আস, অ্যাবাউট আস পেজও হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন সাব মেনুকে তৈরি করব কিভাবে, মানে সাব মেনু কেমন একটু দেখাই। এই মেনুর ভিতরে দেখা যাচ্ছে আমার নিউজ আছে না, নিউজের ভিতরে দেখা যাচ্ছে যখন আমি মাউস নিয়ে যাবো তখন আরো কয়টা মেনু দেখা যাচ্ছে। কি মেনু আসলে দেখা যাচ্ছে স্পোর্টস, তারপরে কি আমি আর কয়েকটা রেসিপি, এই টাইপস কয়েকটা আরো পেজ বানাবো, যেখানে ওই আমার স্পোর্টসের এখানে কি স্পোর্টস রিলেটেড পোস্ট শো করবে। আমি যখন রেসিপি দিব তখন রেসিপি রিলেটেড পোস্ট শো করবে। আচ্ছা, তাহলে সেটার জন্য কি করব, আমরা পেজ বানাইতে পারি। আচ্ছা, পেজ বানাবো কিভাবে, তাহলে আরেকটা পেজ বানাই আমরা। অ্যাড নিউ, পেজের নাম দিলাম আমি কি স্পোর্টস, SPORTS, চেয়ার নাই আর। স্পোর্টস দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা অ্যাড নিউ করে আর একটা মেনু দিয়ে এটার নাম দিলাম আমি কি দেওয়া যায়, এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টস। আচ্ছা, এই দুটো আপাতত থাক। এখন এই দুটোর কাছে চাচ্ছি কি আমি নিউজে যখন নিয়ে যাব তখন ওই দুটো মেনু শো করবে, তখন তাহলে কি করব, আমরা অ্যাপিয়ারেন্সের এখানে এসে আবার মেনুতে আসবো। মেনুতে এসে সর্বপ্রথম আমি এই দুটোকে অ্যাড টু মেনু করে নিলাম। নিয়ে এখন আমরা যদি কোনো মেনুর আন্ডারে সাব মেনু তৈরি করতে চাই, সিম্পল, খুব ইজি। আমি নিউজের আন্ডারে স্পোর্টসটাকে আগে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে কি করব, এটাকে দিয়ে এই যে নিউজ না, নিউজ এখানে আছে না, এখানে যদি একদম যদি এই সাইডে থাকে তাহলে এ হচ্ছে প্রাইমারি মেনু হয়ে যাচ্ছে। যখন এর একটু সরাই দেবো, একটু সরাই যখন এখানে দিয়ে দেবো, তার মানে হচ্ছে সাব মেনু তৈরি হয়ে গেল। এন্টারটেইনমেন্টসটাকেও আমি এখানে বসাই দিলাম, দিয়ে সেভ মেনু করে দিলাম। এখন যদি এখানে এসে রিলোড দিই, তৈরি হয়ে গেছে। ইজি না খুব? আচ্ছা, আমি যদি চাই যে স্পোর্টসের আন্ডারে এবার আরো কয়েকটা মেনু, যেটা কি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, এই রিলেটেড আরো কিছু করতে যাচ্ছি। আচ্ছা, তা সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে পেজ অ্যাড নিউ, এখান থেকে দিয়ে দিই আমি ফুটবল, পাবলিশ করে দিলাম। আচ্ছা, আরটা অ্যাড নিউ করে ক্রিকেট করে দিই, ক্রিকেট, দুইটাই থাক। তাহলে আবার অ্যাপিয়ারেন্সে এখানে এসে কি করব, মেনুতে চলে আসবো। মেনুতে এসে এখন ফুটবল, ক্রিকেট, এই দুটোকে আগে অ্যাড টু মেনু করে নেব। এখন এইটার কিসের আন্ডারে হবে, স্পোর্টসের সাব মেনু হবে না, তাহলে অবশ্যই এটাকে টেনে স্পোর্টসের নিচে গিয়ে এবার স্পোর্টস আর একটু ভিতরে ঢোকাই দিতে হবে, দিলে তাহলে স্পোর্টসের সাব মেনু তৈরি হয়ে গেল এটা। তাহলে এটাকে আবার নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, দিয়ে সেভ মেনু করে দিলাম। এখন যদি রিলোড দিই তাহলে কি হবে, দেখেন এবার স্পোর্টসে যখন নিয়ে যাচ্ছে স্পোর্টসের আন্ডারে আবার ক্রিকেট আর ফুটবল চলে আসছে। ইজি না? HTML করতে গেলে তখন কত কাজ করা লাগতো। আর এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু রেসপন্সিভ আছে। আমরা কন্ট্রোল শিফট যদি এম ক্লিক করি, দেখেন অটোমেটিক বানানোই আছে। মাউস দিয়ে সাইড থেকে যে আমরা যা বানাইতে চাইছিলাম বাম সাইডে চলে আসছে। আচ্ছা, এখন ধরেন আমি চাচ্ছি এই যে প্রথম আলোর লোগো আছে তাই না, একটা আমাদের এখানে কি লেখা আছে, ডিফল্ট টাইটেলটা আসছে, আমরা চাচ্ছি যে এখানে একটা লোগো বসাইতে। তাহলে
লোগো রিলেট, এখন এই লোগোটোগো কোথায় থাকে? থিমের কাস্টমাইজেশনে থাকে অবশ্যই। থিম কাস্টমাইজেশন হবে। তাহলে আমরা যদি এখানে আসি, এই যে অ্যাপিয়ারেন্সের এখানে এসে যদি কাস্টমাইজে ক্লিক করি, থিম রিলেটেড সব জিনিস থাকবে হচ্ছে কাস্টমাইজেশন অ্যাপিয়ারেন্সের ভিতরে। অ্যাপিয়ারেন্সের ভিতরে কাস্টমাইজেশনে থাকে অনেক, যেগুলো প্রিমিয়াম দিন সেগুলো দেখা যাচ্ছে একটা আলাদা একটা প্যানেল তৈরি করা থাকে। কাস্টমাইজেশনের এখানে অনেক কিছু আছে। অ্যাবাউট থিম, এবার কি আছে? জেনারেল সেটিং। দেখি জেনারেল সেটিংসের ভিতরে কি কি আছে। জেনারেল সেটিংসে যদি আসি, ব্যাকগ্রাউন্ড কালার, মানে কি আমার ওয়েব পেজে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারে এসে ফন্ট এন্ড কি ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এই কালারটা যদি চেঞ্জ করি, আমরা যেন একটা কালার দিয়ে দিই, দিয়ে দেখি কোথায় চেঞ্জ হয়। যদি আমরা এই ব্লু কালারটা দিয়ে দিই, তাহলে কোথায় আসছে? এই যে আমার টোটাল ফ্রন্ট পেজের ব্যাকগ্রাউন্ড কালার। ফন্ট বলতে কি, ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার বলতে বোঝাচ্ছে এটা মূল ফ্রন্ট পেজ, মানে কি আমার মূল হোম পেজের ব্যাকগ্রাউন্ড কালারটাকে কোনটা হবে। আমি যদি চাই কালার দিতে পারি, এই কালারটা দিলে আমার এই কালারটা হয়ে যাচ্ছে। তাহলে আমি ডিফল্ট যেটা আছে, ডিফল্ট সাদা আছে, সাদাই থাক। আর যদি চাইছি কোনো কালার যদি না দিতে, তাহলে এটা টোটালটা রিমুভ করে দিই। আর কি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, কারণ ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা দিই, তাহলে এখানে টোটালি কোনো ইফেক্ট পড়বে না। এই কালারটা ইফেক্ট কোথায় পড়বে বলেন তো? ফ্রন্ট পেজ বাদে অন্যান্য যে পেজগুলো পাবো যাবো। যদি আমরা এখানে এই যে একটা পোস্ট আছে না, এই পোস্টের উপর ক্লিক করি, দেখেন এই পেজের চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আবার কি এই জিনিসটা আবার কি এই সাইডেও শো করছে, কিন্তু ফ্রন্ট পেজের সাইডে শো করছে। তাহলে এটাও আমরা আপাতত কিছু না দিয়ে রিমুভ করে দিই। আচ্ছা, দিয়ে ব্যাক যাই, এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এরপরে আছে জেনারেল সেটিং এর ভিতরে আর কি আছে? সাইট লেআউট। সাইট লেআউটের ভিতরে কি আছে? মেক ওয়েবসাইট ফুল উইথ। এই ওয়েবসাইটটা এখন ফুল উইথ আছে কি মনে হয়? নাই কিন্তু। কারণ কি, আমরা যদি মেইন পেজে আসি, এই দেখেন সাইট থেকে এই পাশে একটা একটু গ্যাপ আছে, এই পাশে একটু গ্যাপ আছে, তাই না? এটা কিন্তু তাহলে ফুল উইথ নাই। তাহলে এখন যদি আমি এটা অন করে দিই, দিয়ে যদি পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলাম, এখন যদি রিলোড দিই, দেখেন আমার ওয়েবসাইট কিন্তু এখন ফুল উইথ হয়ে গেছে। সেই সাইটে কিন্তু গ্যাপটা নাই। ওয়েবসাইট ফুল উইথ করলে কি একটু সুন্দর লাগে, আবার কিছু নিউজ পেপারের সাইটের ক্ষেত্রে আবার ফুল উইথ করলে একটু অসুন্দর লাগে। আচ্ছা, আমরা ফুল উইথটা অফ করে দিই, কারণ কি এই ইমেজটা একদম ভিডিও চলে যাচ্ছে না, একটু দেখতে খারাপ লাগতেছে। আমরা ফুল উইথটা অফ করে দিই। এবার কি সাইট টপ মার্জিন, মানে কি আমরা যদি এই উপর থেকে যদি কোনো মার্জিন করতে যাই, তাহলে সাইট টপ মার্জিন। কারণ আচ্ছা, এখানে কিন্তু এক এক থিমে এক এক জায়গায় এক এক রকম অপশন থাকে। এখন এই থিমের জন্য এই জায়গায় আছে, অন্য থিমের জন্য কিন্তু আবার এই জায়গায় নাও থাকতে পারে, আরো অন্য জায়গায় থাকবে। আমরা যে মার্জিন ক্রিয়েট করতে চাই, আমি 20px উপর থেকে মার্জিন করে দিলাম, দেখেন উপর থেকে মার্জিন চলে আসছে। কিন্তু এখানে লাইভ প্রিভিউ হবে, আবার আপনি যখন কোনো কিছু চেঞ্জ করবে। আমার এটাও দরকার নেই। আমার মূলত আমি এখন কি খুঁজতেছি, আমার এইখানে এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আছে, এখানে আমি চাচ্ছি একটা লোগো বসাবো, সেই লোগোর অপশনটাই খুঁজতেছি। আচ্ছা, এটা পাবলিশ করে দিলাম। এবার কি সাইট টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কি জানেন? টাইপোগ্রাফি বলতে হচ্ছে যে টেক্সট রিলেটেড যত আছে এইখানে টাইপোগ্রাফি বলতে হয়। মানে আমার ওয়েবসাইটে এইচ1 ট্যাগের এইচ1 এর হচ্ছে ফন্ট সাইজ কত হবে, কি ওটা কি হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি হবে, সবকিছু এই টাইপোগ্রাফির ভিতরে থাকে। সাইট টাইপোগ্রাফি যদি আসি, এই দেখেন ফন্ট ফ্যামিলি, আমার টোটাল পেজের মানে টোটাল মেন প্রাইমারি ফন্ট ফ্যামিলি কোনটা হবে। আমরা চাচ্ছি এখানে ডিফল্ট যদি দিয়ে দিই, যে আমরা চাচ্ছি কি আমরা একটা ফন্ট ইউজ করি, একটা ফন্ট ফ্যামিলির নাম বলেন না, এরিয়াল না, একটু অন্য টাইপ। হ্যাঁ, পপিন্স। পপিন্স যদি দিয়ে দিই, দেখেন আমার টোটাল ওয়েবসাইটের কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এবার ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট মানে কি? ওয়েট, ফন্ট ওয়েট। এখানে যদি আমি যেটা দিতে যাচ্ছি, তাহলে রেগুলার যেটা আছে থাক। আচ্ছা, দিয়ে আমি আপাতত এটা পাবলিশ করে দিলাম। এরপর ব্যাক আসি, সাইট কালার অপশন, মানে এখানে গিয়ে অবশ্যই আমার ওয়েবসাইটে কালার রিলেটেড অপশনগুলো থাকবে। সাইট কালার অপশন, ফ্লেভার। ফ্লেভার মানে কি? মূল কালারটা কি হবে? প্রাইমারি কালার। এখানে ফ্লেভার বলতে বোঝাচ্ছে, কারণ কি
ফ্লেভার আপনি কালার দেখলে বুঝতে পারেন ওয়েবসাইটের মূল হচ্ছে প্রাইমারি কালার আছে কোনটা, এটা না, এই যে এই কালারটা, তাহলে এই কালারটা যেহেতু এইখানে আছে তার মানে এই কালার এইখানে এই কালারগুলো যেখানে আছে এই কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে সব জায়গায় আমার ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফ্লেভার কালারটা আমি কি করে দিই, আমি রেড কালারটা করে দিই। আচ্ছা দেখেন রেড কালার দিয়ে দিলে তাহলে কোথায় কালার চেঞ্জ হয়েছে, না আমার কিন্তু এখানে কালার চেঞ্জ হয়নি, আমার কোন কালারগুলো চেঞ্জ হয়েছে, এই যে ক্যাটাগরি বা লিঙ্ক যেগুলো আছে। এখন কি আছে, এবার হোভার কালার, মানে এই যে এখানে হোভার করলে এখন এই কালারটা হচ্ছে না, আমি চাচ্ছি যে হোভার করলে কি কালার হোক, গ্রিন কালার হোক। এখন যদি নিয়েছি দেখেন এই কালার হয়ে যাচ্ছে। তারপর কি চেঞ্জ ফ্রন্ট পেজ সেকশন টাইটেল অ্যান্ড উইজেট টাইটেল কালার। এই কালারটা বলতে বোঝা যাচ্ছে মনে হয় এই কালারটা যদি আমরা চেঞ্জ করে দেখি, ইয়েলো কালার দিই, তাহলে না এখানে এলো না, কোনো জায়গায় চেঞ্জ হয়েছে। হ্যাঁ এই যে উইজেটের কালারগুলো এই জিনিসটা কিন্তু উইজেট দিয়ে আসে, উইজেট কি সেগুলো আলোচনা করব। আচ্ছা যে এটা দেখতে এই কালারটা দেখতে ভালো লাগছে না, চোখে লাগছে তাই না, আমরা একটা কাজ করি এই কালারটা দিয়ে দিই। আচ্ছা দিয়ে পাবলিশ করে দিলাম। আমরা যে ফ্রন্ট পেজটা একটু রিলোড দিই, তাহলে মোটামুটি এই আসলো। আচ্ছা এরপর একটু ব্যাক যাই, তাহলে আমার জেনারেল সেটিংসে আর কোনো সেটিংস নাই। আপনারা যখন একটা থিম ইনস্টল করবো সর্বপ্রথম আমাদের কাজ থাকবে ওই থিমের কি কি অপশন আছে টোটাল অপশনটা আগে খুঁজে খুঁজে বের করে ফেলতে হবে, তারপরে কাস্টমাইজেশনে যাব। আচ্ছা এবার ব্যাক যাই, জেনারেল সেটিংসে এখন কি আসবো, হেডার সেটিং আসে, হেডার সেটিংয়ে আসি। হেডার সেটিং বলতে কি আমার মূল হেডিং যেটা সেটা এইখানে। এখন এখানে কি আছে, টপ হেডিং সেটিং, সরি টপ হেডার সেটিং, এখানে কি আছে দেখেন ডিসেবল টপ বার, মানে টপ বারে যদি এখানে আরো একটা টপ বার দিতে চাই, আমরা এই যে থিমটা ইনস্টল করছি থিমটার নামটা কি, নিউজ পেপার আরএসএস। নিউজ পেপার আরএসএস, আমার এই থিমের লাইভ রিভিউটা একটু দেখে আসি, ঠিক আছে। আমরা এখানে এসে যদি লিখি নিউজ পেপার আর এসএস নাকি নিউজ পেপার এসএস, নিউজ পেপার এসএস ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি থিম থেকে সার্চ করলাম, এই যে নিউজ পেপার এসএস এটার উপর ক্লিক করলাম। এখান থেকে যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, হাইড করে দিই এটা, ফ্রি থিমগুলো একটা সমস্যা, লাইভ প্রিভিউ থাকে না। দেখেন এই টপ বার বলতে বোঝা যাচ্ছে, দেখেন এই যে এই উপরে যে একটা আরটা বার আছে না, এটাকে বলা হচ্ছে মূলত টপ বার বলতে, একদম উপরে যে টপ বারটা থাকে যেটা থাকে। তাহলে এখন কি করা আছে দেখেন তো, আমাদের এখানে থেকে হেডার সেটিং এ টপ বার, দেখেন ডিসেবল টপ বার অন করা আছে, সেজন্য কিন্তু আমার এখানে এখন টপ বারটা নাই। আমরা যদি এটাকে অন করে দিই তাহলে টপ বার আসবে, কিন্তু এখন টপ বারে তো আমরা কিছু সেট করি নাই তাই না। দেখেন এখানে আছে কি অ্যাড সোশিয়াল আইকন, এখানে কি আছে একটা আইকন সেট করি, আমি আগে দেখি আইকন ফেসবুক সিলেক্ট করলাম, লিঙ্কের এখানে আপাতত কি দিলাম হ্যাশ দিয়ে রাখি। আচ্ছা আর একটা সোশিয়াল আইকন অ্যাড করি, টুইটার,
দিয়ে একটু পাবলিশ করি, দেখি কোনো পরিবর্তন হয় কিনা আমাদের এখানে। এখনো টপ বারটা আসে নাই। আচ্ছা, আরো অপশন আছে নিশ্চয়ই। আচ্ছা, টপ বার কালার অপশন, কোন কালারটা থাকবে? আচ্ছা, এখন অন করার পরেও কিন্তু আমার টপ বারটা আসে না এখনো, তাই না? তাহলে আমরা দেখি আরো জায়গায়, অনেক জায়গায় হয়তো অপশন আছে, আমরা এটা একটু আরেকটু রিলোড দিয়ে পারি পেজটা। আচ্ছা, আবার হেডার সেটিং আসে, লোগো অ্যান্ড হেডার লেআউটে আসে। এবার হেডার টেক্সট কালার, মানে হেডারের যে টেক্সটগুলো থাকবে সেগুলোর কালার। এবার কি লোগো পজিশন, লোগো পজিশন কোথায় হবে? যদি এখানে দিয়ে তাহলে কোথায় আসলো লোগো? বলতে এখানে লোগো আমরা এখন সেট করি না, সেজন্য আমার এই অপশন আসে। তাহলে এই সাইডে দিলে বাম সাইড, লেফট সাইড। মিডিলে যদি দিই তাহলে লোগোটা আমার কোথায় থাকবে? মিডিলে। এরপর যদি আমি রাইট সাইডে দিই তাহলে লোগোটা রাইট সাইডে। তাহলে আমরা একটা কাজ করি, লেফট সাইডে রাখি। আচ্ছা, হেডার ব্যাকগ্রাউন্ড কালার, হেডার এই হেডার হেডার বলতে বোঝাচ্ছে কোনটা? এই পার্টটুকু না? এখানে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, যদি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করি, যে কোনটা এই কালারটা সিলেক্ট করলাম, তাহলে কোথায় চেঞ্জ হলো? আমার এখানে চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, আমি ডিফল্ট করে রাখি, দিয়ে রিমুভ করে দিই। আচ্ছা, এবার একটু পাবলিশ করে রাখি, ব্যাক আসি। এবার কি হেডার অ্যাডভার্টাইজ এরিয়া, অ্যাডভার্টাইজ এরিয়া বলতে কোনটা বোঝাচ্ছে বলেন তো? এই যে আমরা যদি এটা দেখি, যে এর দেখেন অ্যাডভার্টাইজিং বলতে কি এই লোগোর পাশে এটা কিন্তু অ্যাডভার্টাইজিং। আমরা যদি এখানে আসি, এদের এখানে আছে কিনা জানি না, এখানে আগে ছিল। এদের অ্যাডভার্টাইজ এরিয়া কোনটা? এটা কিন্তু অ্যাডভার্টাইজিং করতেছে ওরা। আর আমাদের থিমে কোথায় আছে তাহলে? এই সাইডে। তাহলে এখানে অ্যাড, এখন আমরা যদি এখানে কিছু এখনো কিছু আসি নাই, তাহলে আমরা এখানে অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি তাইলে, তাই না? তাহলে আমরা একটা কাজ করে দেখি, এর এখানে যে আইকন ইমেজটা আছে, সেভ ইমেজ, এই ইমেজটাকে আমরা অ্যাডভার্টাইজ করব, ঠিক আছে? দেবো ডেস্কটপে, সেভ করে এলাম। আচ্ছা, এখন এখানে অ্যাডভার্টাইজ এরিয়ার ভিতর কি করবো তাহলে? উইজেট অ্যাড করব, অ্যাড উইজেট। এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা টেক্সট দিয়েও অ্যাডভার্টাইজ করতে পারি। তাহলে আমরা না, সেটা না, আমরা শুধু আমরা ইমেজ অ্যাড করব, ঠিক করতে যাচ্ছি ইমেজ হিসেবে, তাই না? তাহলে ইমেজ সিলেক্ট করলাম। আচ্ছা, টাইটেল, টাইটেল দিতে যাচ্ছি কিনা? তাহলে টাইটেল আমি দিব না, তাহলে অ্যাড শুধু জাস্ট ইমেজ দেবো। যদি টাইটেল দিই তাহলে কোথায় আসবে বলেন দিন? আচ্ছা, টাইটেল আসে নাই, আমরা ইমেজটা অ্যাড করে নিই আগে। আপলোড করে, কোনটা? এই ইমেজটা অ্যাড উইজেট করে দিই, দেখেন চলে আসছে না? আচ্ছা, ইমেজ। আচ্ছা, এখন এই ইমেজটা দিছি তো, দেখেন ইমেজটা কিন্তু সাইজ ছোট হয়ে গেছে না? তাহলে এই ইমেজটা যদি সাইজ আমরা চাচ্ছি না বড় থাক, বা এই ইমেজটা হাইট উইথ যতটুকু আছে ততটুকুই থাক, আমরা যদি এডিট ইমেজে দেখি, দেখেন ডিসপ্লে সেটিং, অ্যালাইন সাইজ, মিডিয়াম করা আছে। মিডিয়াম মানে সাইজ কত আছে? 300/28 পিক্সেল, অনেক ছোট না? তাহলে এখান থেকে যদি আমরা দিই ফুল সাইজ করে দিই, ফুল সাইজ যদি আমার ইমেজের যে অ্যাকচুয়াল সাইজ আছে সেটাই দিই। ওকে, দিয়ে আপডেট করে দিই, দেখেন আমার ইমেজ বড় হয়ে গেছে না? এখন দেখতেও সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আমি যদি চাই যে এই ইমেজের উপর ক্লিক করলে অন্য কোথাও যাবে, তাহলে কি এই যে লিঙ্ক টু, যে এখানে যে টেক্সট যেখানে মানে ক্লিক করে যেখানে যাবে সেই লিঙ্কটা বসাই দিলাম। আমি আপাতত কি দিয়ে দিলাম? হ্যাশ দিয়ে দিই, দিয়ে পাবলিশ করে দিলাম। এখন এসে যদি একটু রিলোড দিই, চলে আসছে না? আচ্ছা, এবার একটু ব্যাক যাই। এবার কি হেডার ইমেজ, হেডার ইমেজ বলতে কি আমরা হেডার ইমেজ মানে এই টোটাল সেকশনের কোনো ইমেজ বসাতে যাচ্ছে না, আমি জাস্ট দিয়ে দেখা দিই, অ্যাড ইমেজ দিয়ে এখানে এই ইমেজটা বসাই দিলাম। এখন কি বলছে? এই ইমেজের একটা সাইজ আছে, সেজন্য আমার কি বলছে? আমার ইমেজটা ক্রপ করে নিতে বলছে। আমি স্কিপ ক্রপ দিয়ে দিতে পারি। দেখেন ওই হেডার ইমেজটা কোথায় গেল? আমার টোটাল হেডারে চলে গেছে। থাক, আমরা হেডার ইমেজ দেখলে কি লাগছে? খারাপ লাগছে না? তাহলে আমরা হাইড ইমেজ করে দিই, এটাও কেটে দিই, পাবলিশ করে রাখি। এবার ব্যাক আসি, মেন মেনু স্টাইলিং, মানে কি মেনু বলতে মেন মেনু কোনটা? এটা না, এর স্টাইলিংটা এখানে আছে। তাহলে এখানে যদি আসি, ডিজাবল স্টিকি মেনু, মানে কি
স্টিকি মেনু কোনটা বলা হয়? এই যে স্ক্রল করার পর দেখেন আবার একটা মেনু অটোমেটিক থেকে যাচ্ছে না, এই মেনুটাকে বলা হয় হচ্ছে স্টিকি মেনু। তাহলে আমি যদি চাই এটাকে ডিসেবল করে রাখতে, তাহলে কি এটা এখন কি আছে, এনাবল করা আছে না, এটা যদি ক্লিক করে দিই তাহলে দেখেন এখন আমি স্ক্রল করলে কিন্তু মেনু নাই। তাহলে স্টিকি মেনুটা দেওয়া ভালো, আমি অন করে দিলাম। আচ্ছা, এবার মেনু ব্যাকগ্রাউন্ড মানে কি, এই মেনুর যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি কিনা, তাহলে আমরা চেঞ্জ করে কোন কালারটা দেবো, এই কালারটা দিব, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, এই কালার কোডটুকু তো আমরা জানি না, কালার পিকার দিয়ে এই কালারটুকু দিয়ে দিই, বা আমরা একটা সুন্দর কালার নিয়ে আসি। এই রেড কালারটা চোখে ফুটতেছে না, আমরা ওয়েবসাইটের কালার চুজ করার জন্য একটা ওয়েবসাইট আছে খুব মানে নাম করা বা খুব ভালো কালার কনসেপ্ট দেয়, সেটা কি ফ্ল্যাট ইউআই কালার। ফ্ল্যাট ইউআই কালার যদি সার্চ করি, দেখেন flatUIcolors.com যে ওয়েবসাইটে আসবে, এখানে ক্লিক করব। এখানে ওয়েবসাইটের জন্য পারফেক্ট যায় বা বিভিন্ন কালার অটোমেটিক দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর কালার। আমরা চাচ্ছি যে দেখা যাচ্ছে যে একটা রেড কালারের ভিতরে ইউজ করব, তাহলে রেড কালার, কোন রেড কালারটা ভালো লাগে দেখি। এই কালারটা মোটামুটি চলে, তাহলে আর একটু দেখি, বা রেড কালার না, আমরা একটা কাজ করি, এই কালারটা দেখি, এটাকে কপি করলাম। কপি করে তাহলে কোথায় দেবো, ওটার উপর ওই কালারের উপর ক্লিক করলে ওই কালারের কোডটুকু অটোমেটিক কপি হয়ে যায়। তাহলে আমরা মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার তাহলে এইখানটাতে ডিলিট করে আমি এখানে পেস্ট করে দেব। এখন মেনুর কালার চেঞ্জ হয়ে গেছে না। এখন কারেন্ট মেনু টেক্সট কালার, কারেন্ট মেনু মানে কি, আমি যে পেজে আসি সেই পেজের মেনুর কালারটা কি আসবে, টেক্সট কালারটা। তাহলে আমি এটা যদি দিই যে কি কালার, ব্ল্যাক হয়ে থাকবে, দিয়ে আমি পাবলিশ করে দিলাম। এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা এখন কোথায় আছি বলেন, আমি হোম পেজে আছি না। তাহলে এখন আমি যদি এখানে নর্মালি এই পেজটা, এই কালারটা হচ্ছে কালো কালার হয়ে থাকার কথা, কিন্তু হয়নি। কি আছে, কারেন্ট মেনু টেক্সট কালার, কন্টাক্ট কাছে আসি, হ্যাঁ কন্টাক্ট কাছের ক্ষেত্রে হয়েছে, তাহলে হোম পেজের ক্ষেত্রে হয়নি। হোম পেজের ভিতরে ক্ষেত্রে হয়নি, বাট অন্য পেজের ক্ষেত্রে কিন্তু হয়েছে, তাই না। দেখেন আমি অ্যাবাউট আস পেজে আছি বলি, দেখেন অ্যাবাউট আস এটা কালো হয়ে আছে না মেনু, এটা কন্টাক্ট কাছে যদি যাই কন্টাক্ট কাছে চলে আসছে, তাই না। আচ্ছা, তাহলে আমার চেঞ্জ হয়েছে কিন্তু। তাহলে আমরা এখানে আবার দেখি, এখন মেনু টাইপোগ্রাফি, আমার মেনুর হচ্ছে এটার কি থাকবে, মানে ফন্ট ফ্যামিলি কি থাকবে, ফন্ট ফ্যামিলি যেটা আছে আমি ডিফল্ট যেটা দিয়েছিলাম পপিন্স ওটাই থাক। আমরা চাচ্ছি যে কি মেনু সাইজটা বাড়াইতে কমাইতে, তাহলে ফন্ট সাইজ এখান থেকে বাড়াই দিতে পারবো আমরা 14 জায়গায়, আমি দেখা যাচ্ছে 16 করে দিলাম। বাট মেনুর কালার সবসময় 14 রাখা বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে টেক্সট ট্রান্সফর্ম কি আছে, এখন ডিফল্টভাবে আপার কেস করা আছে না, যদি চাই আপার কেস না থাক, ক্যাপিটালাইজ থাক, তাহলে ক্যাপিটালাইজ হয়ে যাক, ঠিক আছে। আমি চাচ্ছি যে কি লোয়ার কেস থাক সব, তাহলে লোয়ার কেস হয়ে যাবে। আমি আপার কেস আছে আপার কেসে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। আচ্ছা, একটু ব্যাক যাই, তাহলে হেডার সেটিংসে আর কিছু নাই, সবকিছু দেখা শেষ আমাদের। এবার আসি হচ্ছে কি হোম পেজ অপশন। আচ্ছা, হোম পেজ অপশনটাও আজকে দেখাবো না, হোম পেজ অপশনটা অনেক বিস্তর, মানে হোম পেজের টোটাল এটা আমরা দেখি। এখন লোগোটা না, লোগোটা কোথায় থাকতে পারে, লোগোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে সাইট আইডেন্টিটির ভিতরে। সাইট আইডেন্টি নামে যে প্যানেলটা পাবেন, এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোগোটা থাকবে। এই যে দেখেন লোগোর অপশন আছে, দেখা যাচ্ছে। আর লোগোর পরিবর্তে যদি সাইট টাইটেলে যদি এখানে যা দিয়ে দেবে সেটা কিন্তু এখানে শো করবে। তাহলে আমরা যদি লোগোটা দিব, আমরা একটা কাজ করি, প্রথম আলো লোগোটা এখানে ইউজ করি, তাহলে এটার উপর ফ্রি লোগো নিয়ে কি করবেন, আপনি কি নিজের না প্রথম আলোর লোগো পছন্দ হয় না নাকি। আচ্ছা, আপাতত এটা দিয়েই ইউজ করে আপনি বাসা থেকে গুগলে গিয়ে সার্চ করে বের করবেন। আচ্ছা, প্রথম আলো এই ইমেজটা সেভ করলাম। এবার এখান থেকে লোগোর অপশন চলে আসছে না, এখানে সাইট আইডেন্টিটি, সিলেক্ট লোগো, আপলোড। এখান থেকে আমি ওই প্রথম আলো লোগোটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট।
এখন কি বলতেছে, ক্রপ করে দিতে বলতেছে যে এইরকম ক্রপ করে দিব কিনা। ক্রপ করে দিলে আমার শুধু এইটুকু শো করবে, কিন্তু আমি ক্রপ করবো না, তাহলে স্কিপ ক্রপিং করে দিই। আচ্ছা, এখন আমার লোগো চলে আইছে, এই টোটাল জিনিসটাই রয়ে গেছে, তাই না? এই জিনিসটা হাইড করবো, দেখেন এখানে একটা অপশন আছে ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, এটা কি অন করা আছে না? এটা যখন আমি অফ করে দেবো তখন আমার চলে গেছে। আচ্ছা, এবার দেখেন এটা কি আছে, সাইট আইকন 512, মানে এটা কোথার জন্য বলেন তো? সাইট আইকন কোনটা বোঝে? এটা হচ্ছে ফ্যাবিকন। ফ্যাবিকন দেখেন এখানে, এখানে কি আছে ডিফল্ট ভাবে কি আছে, কম সার্ভারের যে আইকনটা আছে এটা আছে না? আমি যদি এখান থেকে দিয়ে এটা দিয়ে দিই, সিলেক্ট করে দিই, শুধু আমি এইটুকুই থাকুক, দিয়ে ক্রপ ইমেজ করে দিই, দেখেন ওই যে উপরে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। দিয়ে আমি যখন পাবলিশ করে দিলাম, এখন রিলোড দিয়ে চলে আসছে না? আমার লোগো চলে আসে, ফেভিকনও চলে আসছে। আচ্ছা, একটু ব্যাক যাই। আচ্ছা, এখন দেখেন এই ইমেজগুলো, এই ইমেজটা কি সাইজটা ছোট হয়ে কেমন ঝাপসা হয়ে গেছে না? কেন হয়েছে বলেন তো? আমরা লো রেজলিউশনের ইমেজ ইউজ করছি, সেজন্য আমরা যে হাই রেজলিউশনের ইমেজ ইউজ করি যে। আচ্ছা, আজকে তাহলে থিম কাস্টমাইজেশনের থিম প্যানেল নিয়ে আজকে এই পর্যন্ত আলোচনা। আমরা একটু পোস্টে যাই এবার। নেক্সট ক্লাসে হচ্ছে হোম পেজটা কিভাবে করতে হয় সেটা দেখবো। আমি পোস্টে আসি, অল পোস্টে আসি। আমরা সেকেন্ড পোস্টে এটা দিছিলাম না ইমেজ? আচ্ছা, এখন প্রথম অবস্থা আবার এই একটা এই ওয়ার্ডপ্রেসের নতুন আপডেটে এটা দিছে, যেটা হচ্ছে কি বলা হচ্ছে গুটেনবার্গ বিল্ডার আর কি, গুটেনবার্গ। তো এটা দেখতেই তো মানে ফার্স্ট হিসেবে এটা কাজ করতে আনইজি লাগতে পারে সবার। এটা ডিজেবল করা দেখাবো নেক্সট ক্লাসে। খুব মিনিমাল স্টাইলের যে যে এডিটরটা আসে ওইটা আমরা দেখবো। আচ্ছা, এখান থেকে সেটিংয়ে আসি, সেটিংয়ে আসি। এরপরে কি করব, এই ইমেজটাকে আমরা একটু রিপ্লেস করে একটা হাই রেজলিউশনের ইমেজ দিই, তাই না? আমরা pixel.com নাকি পিক্সি ছিল না নাকি? সরি, পিক্সাবে। পিক্সাবে যেটা আছে এই ওয়েবসাইটটা, এখানে হচ্ছে ফ্রি স্টক ফটো পাওয়া যায়। স্টক ফটো কোনগুলো বলা হয় জানেন? আমরা যখন এই যে আমরা গুগলের থেকে ইমেজ ডাউনলোড করে করে ইউজ করে দিচ্ছি না, এটা কিন্তু মানে কি বলে আইনত বিরোধী কাজ, আইন বিরোধী কাজ। মানে কারণ ওই গুগল যে ইমেজগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু গুগলের কোনো ইমেজ না, ওটা বিভিন্ন ওয়েবসাইটের ইমেজ ওরা দেখা দিয়ে দিচ্ছে। একজনের ওয়েবসাইটের কন্টেন্ট একজনের ইউজ করা হচ্ছে, মানে এটা বলা হয় কপিরাইট ভায়োলেশন বলা। এখানে কেস করা যায় এগুলোর ক্ষেত্রে। কেস করলে আপনার যাচ্ছে যদি আপনি ভ্যালিড হন তাহলে অবশ্যই ইন্টারন্যাশনালি কেস করা যায়, কিন্তু ভ্যালিড হন তাহলে আপনার ওয়েবসাইটটা ব্যান করে দেবে। তা নাহলে বলবে একটা টাইম দিবে যে এই ইমেজগুলো চেঞ্জ করেন। তো আর এই ফ্রি স্টক ফটো পিক যাবে এখান থেকে যে ইমেজগুলো দেখা, এগুলো বলা হয় হচ্ছে কি কপিরাইট ফ্রি ইমেজ। মানে এই ইমেজ যদি 100টা ওয়েবসাইটেও থাকে তাও কোনো সমস্যা নেই, কোনো আর কোনো কেস করার ক্ষমতা নেই। তো আমরা এখানে এসে একটু একটা কাজ করি, ফ্যাশন লিখে সার্চ করলাম, ফ্যাশন রিলেটেড ইমেজ আমরা ডাউনলোড করি। এই ইমেজটা ডাউনলোড করব, তাহলে এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিই। আমার অনেকগুলো ইমেজ লাগবে। এখান থেকে কি দিব, ফ্রি ডাউনলোড ক্লিক করলাম। এখন আপনি কত সাইজের চাচ্ছেন, এখানে সাইজের অপশন আছে 640 বাই 427, 1280 বাই 854, আর কি আছে 1920 বাই 1281। আমি 1920টাই ডাউনলোড করি। আচ্ছা, এখান থেকে একটু ভেরিফিকেশন করতেছে, এবার ডাউনলোডে ক্লিক করে দিলাম, সেভ করে দিলাম। এখন এই এডিট পোস্টে এখানে এসে আমি ওই ইমেজটাকে চুজ করে দিই। কোথায় গেছে বলো সেটা? সেট ফিচার ইমেজ আপডেট করে দিলাম, রিলোড দিই,
ঠিক আছে না, এখন সুন্দর দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু আমি আপনার এইচটিএমএল এর যেরকম আপনার ফাইল নিয়ে আসছেন আমি দেখছি, এটা কিন্তু এইভাবে পসিবল হবে না। ঠিক আছে, আপনার বাসায় গিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন, যে দরকার হলে স্ক্রিনশট নিয়ে আসবেন, নিয়ে দেখাবেন। গ্রুপ এক কাজ করেন, আপনারা আগে নিজেদের ভিতরে হচ্ছে সবাই অ্যাড হয়ে নিয়ে নিজেরা একটা গ্রুপ তৈরি করে আমারে অ্যাড করে দেন, আমি ওখানে দেখবো না, কারণ সবাই তো আমার ফ্রেন্ড লিস্টে নাই। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্ত থাক, বেশি দেখাইলে মাথা ঘুরলাই যাবে।